আসসালামু আলাইকুম। লিসা নামের এক মেয়ে প্রায় এক পরিত্যক্ত কবরস্থানে এক বিশেষ যুবকের কবরের কাছে বসে অবসর সময় কাটাতো। একদিন ভুল করে সে এমন এক উইশ চেয়ে বসে যার ফলে বহু বছর আগে কবর দেওয়া ওই যুবকের লাশ কবর থেকে উঠে আসে এবং লিসার সাথে থাকতে শুরু করে। মাহারা সৎমায়ের নির্যাতনে চুপচাপ হয়ে যাওয়া একাকী লিসা যেন এক নতুন বন্ধু খুঁজে পায়। এই নোংরা পোকা ঝরতে থাকা হাতবিহীন কানবিহীন জীবন্ত লাশকে সে আপন করে নেয়। এরপর কি কি ঘটতে থাকে এবং কিভাবে লিসা এই লাশের প্রেমে পড়ে যায় আর লাশের প্রেমে পড়ে সে কি কি অন্যায় কাজ করে তাই থাকছে আজকের এই গল্পে, যার নাম লিসা ফ্র্যাঙ্কেস্টাইন। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং মুভির গল্প। গল্পের শুরুতে আমরা একটা পরিত্যক্ত কবরস্থানের দৃশ্য দেখতে পাই, যেখানে অতীতে অবিবাহিত মানুষদেরকে কবর দেওয়া হতো। সেখানে থাকা একটা মূর্তির উপর কাগজ রেখে একজন মেয়ে নিজের নাম লেখে। মেয়েটির নাম হলো লিসা। সে প্রায় এই কবরস্থানে আসতো এবং এই মূর্তির সাথে গল্প করেই সময় কাটাতো। আসলে লিসা একটু অন্যরকম ছিল। সে সচরাচর মানুষের সাথে কমিউনিকেট করতে পারতো না। সে একা থাকতেই পছন্দ করত। এমনকি সে সাজগোজেও পারদর্শী ছিল না। এক রাতে কলেজের একটা পার্টির জন্য লিসা তৈরি হচ্ছিল, কিন্তু কিছুতেই তার সাজগোজ মন মতো হচ্ছিল না, যে কারণে তার যাওয়ার ইচ্ছাই মরে যায়। তখনই সেখানে লিসার সৎ বোন টেফি আসে। টেফি সাজগোজে অনেক পারদর্শী ছিল। সে খুব সুন্দরভাবে এই পার্টির জন্য তৈরি হয়েছিল, যা দেখে লিসা তাকে বলে যে তার এই পার্টিতে যাওয়ার একদমই ইচ্ছা নেই। কিন্তু টেফি তাকে বোঝায় তার জন্য এটা খুবই প্রয়োজনীয়, কেননা ডক্টর বলেছে তার সামাজিকতা বাড়াতে হবে, আর বন্ধু বানানোর জন্য কলেজের পার্টির মতো আর কোনো স্থান হতেই পারে না। যেহেতু লিসার মন ভালো ছিল না, এর উপর আবার তাকে ফ্যাকাশেও লাগছিল, তাই টেফি তাকে নিজের ট্রেনিং বেডটা ব্যবহার করতে বলে। প্রথমে তো লিসা রাজি হচ্ছিল না, কিন্তু টেফি তাকে আশ্বস্ত করে যে এতে করে তার ভালো লাগবে। তাই লিসা চলে যায় পেছনের গ্যারেজে, যেখানে ওই ট্যানিং বেডটা ছিল। লিসা ট্যানিং বেডটা চালু করে তার মধ্যে প্রবেশ করে, আর এরপর ট্যানিং বেডের দরজা বন্ধ হতেই ইলেকট্রিক শক খায় লিসা। এর কিছুক্ষণ পর দুই বোন গাড়িতে করে পার্টির উদ্দেশ্যে রওনা দেয়। ট্যানিং বেডের কাণ্ডের জন্য টেফি এখানে লিসাকে সরি বলে, কারণ এই যন্ত্রটি টেফির ছিল। এখন পার্টিতে যেতে যেতে তারা দুই বোন টুকটাক কথা বলতে থাকে। টেফি লিসাকে জিজ্ঞাসা করে যে লিসার কাছে নতুন স্কুল কেমন লাগছে, স্কুলে কাউকে তার পছন্দ হয়েছে কিনা। লিসা বলে তার মাইকেল নামের একজন ছেলেকে পছন্দ হয়েছে। ওই ছেলেটি স্কুলের সাহিত্য ম্যাগাজিনের এডিটর। টেফির মতে ছেলেটি নিশ্চয়ই বিখ্যাত কেউ না, এ কারণেই হয়তোবা সে তাকে চিনতে পারছে না। লিসা এবার বলে যে এতটা পথ ঘুরে পার্টিতে না গিয়ে তারা জঙ্গলের ভেতর দিয়ে শর্টকাটেও যেতে পারে। তবে টেফির মতে জঙ্গলের ভেতরে একটি ভয়ানক কবরস্থান আছে, তাই সে সেখান দিয়ে যেতে চায় না। লিসা বলে কবরস্থানটি ভয়ানক নয়, বরং সেটা শুধুমাত্র পরিত্যক্ত, তাই সবাই এটিকে ভয় পায়। তখন টেফি বলে সে শুনেছে অতীতে নাকি সেখানে মেয়ে জাদুকরদের হত্যা করা হতো, এমনকি সেখানে নাকি অনেক বাচ্চাদেরকেও শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে, অর্থাৎ বলি দেওয়া হয়েছে। তবে লিসার এমনটি মনে হয় না, কেননা সে দিনের অনেকটা সময় ওই কবরস্থানেই কাটায়। সেখানে একটি যুবকের কবর আছে, যেটি তার সব থেকে পছন্দের জায়গা। সে ওই কবরে অনেকটা সময় কাটায় এবং সেখানে বসে বই পড়ে। এমনকি সে তো প্রায় ওই যুবকের জন্য ফুল উপহার হিসাবে নিয়ে যায়। শুধুমাত্র ফুলই নয়, সে তো তার সব থেকে পছন্দের মালা, যেটা কিনা তার মা তাকে দিয়েছিল, সেটাও সে ওই যুবকের কবরে রেখে এসেছে, অর্থাৎ তার মূর্তিকে পরিয়ে এসেছে। একথা শুনে টেফি বেশ অবাক হয় এবং তার কাছে লিসার এই কাজগুলো বেশ অদ্ভুত লাগে, যেটা সাধারণ যে কোনো মানুষের কাছেই লাগতো। এখন এইভাবেই কথা বলতে বলতে তারা পার্টিতে পৌঁছে যায়। পার্টিতে গিয়ে লিসার ওই সকল হই হুল্লোড় একদমই ভালো লাগছিল না। অন্যদিকে টেফি ছিল ঠিক তার উল্টো। সে তার বন্ধুদের সাথে অনেক ভালো সময় কাটাচ্ছিল, যার ফলে লিসা একেবারেই একা হয়ে পড়ে। তাই সে নিজের মতো করে সফট ড্রিঙ্ক নেওয়ার জন্য চলে যায়। সেখানে পেছনে একজন ছেলে আসে এবং লিসাকে তার নাম ধরে ডাকে। এই ছেলেটি ছিল মাইকেল, যাকে লিসা পছন্দ করত। তাই তো লিসা এখানে অবাক হয়ে গিয়েছিল যে মাইকেল কিভাবে তার নাম জানে বা তাকে চেনে। তখন মাইকেল বলে লিসার পাঠানো কবিতা তার ম্যাগাজিনে ছাপা হয়েছে, তাই সে লিসাকে চেনে। তার কাছে লিসার কবিতা অনেক ভালো লাগে। তাদের দুজনের পছন্দ এবং রুচি বেশ মিলে যায় এবং তাদেরকে এইভাবে গল্প করতে টেফিও লক্ষ্য করে। অন্যদিকে একজন মেয়ে টেফিকে জিজ্ঞাসা করে যে লিসার সমস্যাটা কোথায়, সে সব সময় এমন আলাদা আলাদা কেন থাকে, সবাইকে সে কেন এড়িয়ে চলে। উত্তরে টেফি জানায় 2 বছর আগ পর্যন্ত লিসা খুব স্বাভাবিক একজন মেয়ে ছিল, তবে 2 বছর আগে তার মায়ের মৃত্যুর পর থেকে সে এরকম ভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। তখন সামনে
সামনের মেয়েটি জিজ্ঞাসা করে যে ওই রাতে কি হয়েছিল। প্রথমে টেফি একটু ইতস্তত বোধ করছিল, পরবর্তীতে সে ওই 2 বছর আগের ঘটনা খুলে বলে। 2 বছর আগে এক রাতে লিসা এবং তার মা বাড়িতে একা ছিল। তখন এক মাস্ক পরা কুড়াল হাতে সাইকো কিলার তাদের বাড়িতে প্রবেশ করে, যাকে দেখে তারা দুজনে অনেক বেশি ঘাবড়ে যায়। লিসার মা দ্রুত তাকে লুকিয়ে পড়তে বলে। লিসা তাই করে, তবে তার মা লুকানোর সময় পায় না। লোকটি তার মাকে মেরে ফেলে এবং সেখান থেকে পালিয়ে যায়। এই পুরো ঘটনাটি লিসার সামনেই ঘটে, যে কারণে লিসা এতটাই ট্রমাটাইজড হয়ে যায় যে সে কোনোভাবেই এটা কাটিয়ে উঠতে পারে না। বেশ কয়েক মাস তো সে কারোর সাথে কথাই বলেনি। লিসার মা মারা যাওয়ার 6 মাস খানেক পরই লিসার বাবার সাথে টেফির মায়ের পরিচয় হয়, আর এরপর তারা দ্রুতই বিয়ে করে নেয়। এভাবেই টেফি এবং লিসা পরিণত হয় সৎ বোনে। লিসার কথা শুনে সবাই অবাক হয়ে যায় এবং টেফির প্রশংসা করে, কেননা সেই লিসাকে স্বাভাবিক হওয়ার জন্য সাহায্য করেছে। লিসা মাইকেলের সাথে তখনও কথা বলছিল। ওই সময় সেখানে চলে আসে আরেকজন মেয়ে। সে এখানে লিসাকে একটা ড্রিঙ্ক দেয়, যাতে কিছু একটা মেশানো ছিল, যে ব্যাপারে কোনো কিছু না ভেবে লিসা তা পান করে নেয়। আর এর ফলে সে একেবারেই মাতাল হয়ে পড়ে। আশেপাশের সবকিছু তার কাছে অদ্ভুত বলে মনে হচ্ছিল। সে তো ঠিকমতো ভাবে হাঁটতেও পারছিল না। তার এই অবস্থা দেখে টেফি অনেক বেশি রেগে যায় ওই মেয়েটির উপর, এবং সে লিসাকে না দেখে বরং ওই মেয়েটির সাথেই ঝগড়া করতে চলে যায়। এদিকে লিসা ভেতরে একটা সোফার কাছে গিয়ে বসে পড়ে। সেখানে ডজ নামের একজন ছেলে আসে এবং তাকে সাহায্য করতে চায়। ডজ হলো লিসার ল্যাব পার্টনার, তাই সে সহজেই ডজকে বিশ্বাস করে নেয় এবং তার সাথে ভেতরের ঘরে চলে যায়। সেখানে ডজ তাকে সাহায্য করে বমি করে নিজের নেশা হালকা করতে। লিসা কিছুটা স্বাভাবিক হওয়ার পর তারা এক স্থানে বসে গল্প করতে থাকে। বাইরে তখন ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তারা এই ব্যাপারেই কথা বলছিল। এমন সময় লিসা অনুভব করতে পারে যে ডজের উদ্দেশ্য আসলে ভালো নয়। যা বোঝা মাত্রই লিসা সেখানে এক মুহূর্তও দাঁড়ায় না। সে তখনও ঠিকভাবে হাঁটতে পারছিল না, তবুও সে ওই রুম থেকে বেরিয়ে আসে। শুধুমাত্র রুম থেকেই না, সে ওই পার্টির স্থান থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে যায়, আর এরপর সোজা পৌঁছে যায় ওই পরিত্যক্ত কবরস্থানে। এই কবরস্থানের সব থেকে পছন্দের কবর অর্থাৎ ওই যুবকের কবরের সামনে গিয়ে সে দাঁড়ায়। তাকে দেখতে বেশ অপরিচিত মনে হচ্ছিল। তার চোখ ভর্তি ছিল টলমলে পানি। সে কাঁদতে কাঁদতে ওই কবরের যুবককে উদ্দেশ্য করে বলে তার বড় ইচ্ছা করে ওই যুবকের সাথে থাকতে। ওই সময় বেশ বজ্রপাত সহ ঝড় হচ্ছিল, তাই লিসা ধীরে ধীরে তার বাড়িতে ফিরে আসে। ঘরে ঢুকতেই তার চোখ পড়ে আয়নার দিকে, আর কেন যেন সে প্রচন্ড রেগে যায়। রাগের মাথায় সে আয়নাটি ভেঙে ফেলে। এই সময় জোরে বজ্রপাত হয় এবং একটি বাজ গিয়ে পড়ে ওই যুবকের কবরের উপর। যে ব্যাপারে কিছু না জানা বিধ্বস্ত লিসা এরপর ঘুমাতে যায়। ঘুমের ভেতর সে অদ্ভুত এক স্বপ্ন দেখে। নিজেকে অদ্ভুত ঘরে অদ্ভুত পোশাক পরা অবস্থায় সে দেখতে পায়। ঘরটি যেমন অদ্ভুত ছিল, সেখানে অদ্ভুত জিনিসও রাখা ছিল, যেমন তার মায়ের জীবন্ত ছবি, একটি ভয়ঙ্কর পুতুল ইত্যাদি। লিসা সেখানে কবরস্থানে সেই যুবকের পাথরের মূর্তিটিও দেখতে পায়। সেই পাথরের মূর্তির হাত ধরে দাঁড়িয়ে চাঁদ দেখতে থাকে। এই সময় টেফি এসে তার ঘুম ভাঙায়। টেফি জিজ্ঞাসা করে গত রাতে কি হয়েছিল। লিসা তার জবাব ঠিকমতো ভাবে দিতে পারে না, কারণ তার নিজেরই ঠিকঠাক মতো কিছু মনে নেই। এমন সময় লিসার সৎ মা অর্থাৎ টেফির মা জ্যানেট তাদেরকে নিচে ডাকে। এখানে জ্যানেট লিসার উপর ভীষণ রেগেছিল, কারণ গতরাতে লিসা বাথরুমের আয়না ভেঙে ফেলেছে। এছাড়া গতরাতে হওয়া ঝড়ে তাদের বাড়ির আশেপাশে বেশ ক্ষতি হয়েছে, যার সবকিছু তার একাকে সামলাতে হবে। এর উপর আবার লিসা বাথরুমের আয়না ভেঙেছে। লিসার বাবা এখানে কথা ঘুরানোর জন্য বলে ওঠে যে গতরাতে যখন বজ্রপাত হচ্ছিল তখন সে এক অদ্ভুত আলো দেখেছে, যার রং সবুজ ছিল। এমনটা সে আগে কখনো দেখেনি। জ্যানেট লিসার বাবাকে বলে যে এইসব বাজে কথা না বলে তার মেয়েকে শাসন করতে। স্ত্রীর কথায় লিসার বাবা লিসাকে বলে বাথরুমের কাজ পরিষ্কার করে নিতে। শুধুমাত্র তাই নয়, তাকে ওই আয়নার টাকাও দিতে বলে, যে কথায় বেচারি লিসা মাথা নেড়ে সায় দেয়। একে তো বাবার বাড়ির জিনিস ভাঙার জন্য তাকে টাকা দিতে হচ্ছে, এর উপর আবার জ্যানেট তার কাছে ক্ষমা চাইতে বলে। লিসা সভ্য বাচ্চার মতো তার কাছে ক্ষমা চেয়ে নেয়। এমন সময় টিভিতে একটা নিউজ দেখা যায়, যেখানে বলা হয় গতরাতে বজ্রপাতের ফলে পরিত্যক্ত কবরস্থানের একটি মূর্তি উধাও হয়ে গিয়েছে। সম্ভবত বজ্রপাতের ফলে সেটা ভেঙে গিয়েছে। একথা শুনে লিসা বেশ চমকে ওঠে, কারণ ওই মূর্তিটি হলো সেই কবরের যুবকের মূর্তি, যাকে সে ভীষণ পছন্দ করত। এখন লিসার ব্যাপারে বলতে গেলে তাকে পড়াশোনার পাশাপাশি টাকার জন্য একটা দোকানে কাজ করতে হতো। সে যখন তার কাজের স্থানে ছিল, ওই স্থানে মাইকেল তার সাথে দেখা করতে আসে। সে গতরাতের জন্য সরি বলে এবং জানায় যে সে জানতো না ওই ড্রিঙ্কের মধ্যে কিছু মেলানো
আছে। লিসা বলে এটা কোনো ব্যাপার না, আসলে ক্রাশকে সামনে দেখে সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। তারা এখানে হাসি মজা করছিল, এমন সময় সেখানে লিসার বস চলে আসে। এর পরপরই সেই মেয়েটি আসে যে মেয়েটি গতকাল রাতে লিসাকে ওই ড্রিঙ্ক দিয়েছিল। তারা এখানে খুব একটা কথা বাড়ায় না। ওই রাতে লিসা যখন কাজ শেষ করে ফিরে আসে তখন সে দেখতে পায় তার পরিবারের সবাই মিলে গল্প করছে। সেখানে পিজা দেখে লিসা অনেক খুশি হয়ে যায়, কিন্তু দেখতে পায় এটা তো মিটওয়ালা পিজা, যেটা সে খায় না। মা না থাকায় তার খাওয়া দাওয়ার ব্যাপারেও কেউ ভাবতো না। ফলে লিসার মন খারাপ হয়ে যায় এবং সে ক্লান্তির বাহানা দিয়ে ঘরে চলে আসতে চায়। যে কথা শুনে জ্যানেট তাকে আবারও কিছু কথা শুনিয়ে দেয়, কেননা তার মতে লিসা তো পুরী মানুষের মতো বসে বসে সেলাই মেশিনে কাজ করে, এতে ক্লান্ত হওয়ার কি আছে। তার মেয়ে প্রতিদিন ডান্স প্র্যাকটিস করে, এরপরও টেফি কত স্বতঃস্ফূর্ত থাকে। লিসা এখানে আর কথা বাড়ায় না, ফলে তার পরিবার তাকে রেখেই সিনেমা দেখতে চলে যায়। লিসা তখন একা একা ঘরে বসে ভূতের মুভি দেখছিল। হঠাৎই দরজায় কেউ কড়া নাড়ে। এত দ্রুত তো টেফিদের বাড়িতে ফিরে আসার কথা না। এটা ভেবেই লিসা বরং দরজা না খুলে তাদেরকে কল করতে যায়। এমন সময় অন্য পাশের কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে কেউ একজন। তাকে দেখতে একদমই এক ভয়ঙ্কর জম্বির মতো মনে হচ্ছিল, যে কিনা লিসার দিকে এগিয়ে আসছিল। ফলে লিসা অনেক বেশি ঘাবড়ে যায়। সে চিৎকার চেঁচামেচি করে সেখান থেকে পালাতে শুরু করে। বাড়িতে সাহায্য করার মতো যেহেতু কেউ ছিল না, তাই সে উপরের জানালা দিয়ে বাইরে বেরিয়ে আসতে চায়। এদিকে ওই সময় নিচের দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে ওই জম্বি। জানালা দিয়ে লাফ দিতেই লিসা গিয়ে পড়ে ওই জম্বির উপর। তখন জম্বির মুখ থেকে এক গাদা সবুজ রঙের তরল বেরিয়ে আসে, যা ছিল খুবই দুর্গন্ধময়। তাই সে চিৎকার চেঁচামেচি করতে থাকে। ফলে ঘাসে পানি দেওয়ার ঝর্ণাগুলো চালু হয়ে যায়। এদিকে পাশের বাড়ির বৃদ্ধ দম্পতি তার চিৎকার চেঁচামেচি শুনতে পায়, তবে তারা এইসবে তেমন একটা পাত্তা দেয় না, কারণ বৃদ্ধা বলে পাশের বাড়ির মেয়েটির আচার আচরণ বেশ অদ্ভুত। তবে টেফি মেয়েটি অনেক সভ্য, শান্ত এবং লক্ষ্মী মেয়ে, অর্থাৎ বাকি সবার মতো লিসার প্রতিবেশীরাও তাকে পছন্দ করত না। এরপর লিসা কোনো মতে ঘরে ঢুকে পুলিশের কাছে কল করতে যায়। এমন সময় সে পাশের রুম থেকে গুংরানের আওয়াজ শুনতে পায়। পাশের রুমে গিয়ে সে দেখতে পায় কাদামাটি গায়ে একজন লোক সেখানে বসে আছে। মূলত এটাই হলো সেই জম্বি যে এতক্ষণ যাবৎ লিসাকে তাড়া করে বেড়াচ্ছিল। বাইরের লনের পানিতে সে অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছিল। লিসা এখানে তার সাথে কথা বলার চেষ্টা করে, যেমন রেডিওতে যে গানটি বাজছে সেটা তার পছন্দ কিনা, সে অন্য কোনো গান শুনতে চায় কিনা ইত্যাদি। এখানে লিসা ব্যান্ডের কথা বললে লোকটি নিজের এক হাত উঁচু করে। ফলে আমরা বুঝতে পারি এই লোকটির এক হাত ছিল না। আর এরপর লিসা তড়িঘড়ি করে তাকে নিজের ঘরে নিয়ে আসে। এই লোকটিকে সে নিজের ঘরে লুকিয়ে রাখতে চাইছিল। এমন সময় লিসার ঘরের দেওয়ালে আঁকা ওই কবরের ছবির কাছে গিয়ে লোকটি দাঁড়ায় এবং সেখানে ইশারা করে লিসাকে বোঝায় যে সেই হলো কবরের ওই লোকটি। যা শুনে লিসা অবাক হয়ে যায়। প্রমাণ হিসাবে লোকটি নিজের পকেট থেকে ওই মালাটি বের করে, যে মালাটি লিসা ওই যুবকের কবরের কাছে রেখে এসেছিল। এবার লিসা একেবারেই নিশ্চিত হয়ে যায় যে এই লোকটি হলো সেই কবরের যুবক, যে বহু বছর আগে মারা গিয়েছে, যার কাছে সে সবসময় যেত। তবে লিসা বুঝতে পারছিল না যে এই কবরের যুবক কেন তার কাছে এসেছে। একথার উত্তরে ওই লাশটি লিসার হাত ধরে কিস করতে যায়, যা দেখে লিসা বুঝতে পারে গতরাতের ঘটনার জন্য এই লোকটি তাকে ভুল বুঝেছে। লিসা এখানে তার ভুল ভাঙায়, কেননা সে বলেছিল সে তার সাথে থাকতে চায়। এর মানে এই না যে লোকটি জীবিত হয়ে তার কাছে চলে আসবে। ওই কথার মানে সে এটা বুঝিয়েছিল যে সে মারা যেতে চায়, সে মাটির নিচে চলে যেতে চায়, কেননা এই পৃথিবী অনেক কঠিন তার জন্য। একথা শুনে লাশটি ভীষণ কষ্ট পায়, তাই তো সে কাঁদতে আরম্ভ করে। কান্নার সাথে তার চোখ দিয়ে যে পানি আসছিল সেটা ছিল সবুজ রঙের এবং প্রচন্ড দুর্গন্ধযুক্ত। তাই লিসা তাকে দ্রুত গোসল করতে পাঠিয়ে দেয়। লিসা তাকে গোসলখানার সবকিছু দেখিয়ে দিচ্ছিল। সাবান দেওয়ার সময় লিসা হঠাৎই বলে ওঠে তার মা মারা যাওয়ার পর থেকে সে কখনো একাধারে এত কথা বলেনি। আজ কেন সে একা এত কথা বলছে সে নিজেও জানে না। তাই সে এখানে লোকটিকে জিজ্ঞাসা করে যে সে কেন কোনো কথা বলছে না। তখন লাশটি তার জিহবা বের করে দেখায়। আমরা দেখতে পাই তার অর্ধেক জিহবাই নেই। এ কারণেই সে কথা বলতে পারছিল না। ব্যাপারটা বুঝতে পেরে লিসা তাকে গোসলখানার সবকিছু দেখিয়ে দিয়ে বেরিয়ে আসে। তখন আমরা দেখতে পাই গোসলের সময় লাশটির শরীর থেকে কাদামাটির সাথে সাথে বিভিন্ন রকম পোকাও বেরিয়ে আসছে। এতে করে সে অনেকটা পরিষ্কার হয়ে বেরিয়ে আসে। এরপর লিসা তাকে এক এক করে বিভিন্ন রকমের পোশাক পরিয়ে দেখতে থাকে। সে একের পর এক পোশাক দেখে, তবে কোনোটাই তার মন মতো হয় না। এরই মধ্যে লিসা একটা বিশেষ পোশাক নিয়ে আসে, যা সে নিজ হাতে তৈরি করেছিল। এটা পরার পর লিসার কাছে ওই লাশ
লাশটিকে বেশ হ্যান্ডসাম লাগে। এরই মধ্যে বাড়িতে চলে আসে তার বাবা মা, যার শব্দ শুনে সে তড়িঘড়ি করে ওই লাশটিকে আলমারির মধ্যে ঢুকিয়ে দেয় আর এরপর নিচে চলে যায়। সেখানে বাড়িঘরের এমন বিধ্বস্ত অবস্থা দেখে জ্যানেট বেশ রেগে গিয়েছিল। লিসা তাকে বলে বাড়িতে একটি চোর এসে ঢুকেছিল, সে চোরটির সাথে তার ধস্তাধস্তি হয়, তখনই বাড়ির এই অবস্থা হয়েছে। শেষ পর্যন্ত সে ওই চোরটিকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। এ কথাই জ্যানেট একদমই বিশ্বাস করে না, বরং তার তো মনে হচ্ছিল যে লিসা হয়তো বা মানুষের মনোযোগ আকর্ষণের জন্য এই সব কিছু করছে। ছোটবেলায় তার মায়ের মৃত্যু হয়েছিল এরকমই একটি ঘটনায়, তাই সে বারবার এরকমই ঘটনা মানুষের সামনে বলে বলে অ্যাটেনশন নিতে চাইছে। সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং সে পরিণত হচ্ছে একজন পাগলে, তাই তাকে উচিত পাগলাগারদে পাঠিয়ে দেওয়া। টেফি এর প্রতিবাদ করতে চাইলে লিসার বাবা তাকে চুপ করিয়ে দেয় এবং সে নিজের স্ত্রীর পক্ষেই কথা বলতে থাকে। এতে করে লিসা অনেকটা কষ্ট পায়। সে তার বাবাকে বলে সে পাগল নয়। তখন জ্যানেট বলে সে যদি পাগল না হয়ে থাকে তাহলে সে এই সব কিছু ইচ্ছা করেই করেছে। এইসব কথা শুনে লিসা চুপচাপ সেখান থেকে নিজের ঘরে চলে যায়। এদিকে এতক্ষণ যাবৎ এই সকল কথা উপর থেকে ওই লাশও শুনছিল, যে কারণে সে লিসার মন খারাপের ব্যাপারটাও উপলব্ধি করতে পারে। লিসাকে এইভাবে কাঁদতে দেখে তারও খারাপ লাগে। এখন ওই রাতটা এভাবেই কেটে যায়। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর লিসা তার আলমারি খোলে এবং ওই লাশকে বলে তার স্কুলে যাওয়ার জন্য পোশাক নিতে হবে, কিন্তু লাশ তো আগে থেকেই ঠিক করে রেখেছিল যে লিসা কোন পোশাকটি পরে স্কুলে যাবে। সেখানে একটা ফেন্সি পোশাক লিসাকে বের করে দেয়। এই পোশাকটি কিছুদিন আগেই টেফি তাকে দিয়েছিল। লিসা বলে সে এই ধরনের পোশাক পরে না। তখন ওই লাশ বারবার তাকে ইশারা করে এটাই পরার জন্য। এর সাথে সে একটি টুপিও বের করে দেয়, ফলে বাধ্য হয়ে লিসা তাই পরে যায়। তাকে ভিন্ন ধরনের পোশাকে দেখে অনেকেই অবাক হয়। সবাইকে এইভাবে তাকাতে দেখে লিসার মধ্যেও আত্মবিশ্বাস চলে আসে। আর লিসার এই পরিবর্তনে এবং তাকে দেখতে এত সুন্দর লাগায় টেফিরও অনেক ভালো লাগে। তারা যখন স্কুলে ব্যস্ত ছিল ওই সময় জ্যানেট বাড়িতে একাই ছিল। সে নিজের ব্রেকফাস্ট তৈরি করছিল। এমন সময় ওই যুবকের লাশটি উপর থেকে নিচে নেমে আসে। সে গত রাতে জ্যানেটকে লিসার সাথে খারাপ ব্যবহার করতে শুনেছিল, যে ব্যাপারটা তার মাথায় ছিল। তবে সে তখনই জ্যানেটকে কিছু না বলে অন্য রুমে বসে পিয়ানো বাজাতে শুরু করে। অন্যদিকে জ্যানেট তখন রেডিও শুনছিল এবং খাবার খাচ্ছিল। এমন সময় দরজায় নক হওয়ায় সে বাইরে চলে যায় লোকটির সাথে কথা বলতে। এমন সময় লাশটি সেখানে আসে এবং নিজের মুখ থেকে একটা পোকা জ্যানেটের খাবারের মধ্যে ছেড়ে দেয়, আর এরপর সেখান থেকে দ্রুত কেটে পড়ে। জ্যানেট সেখানে আসে এবং নির্দ্বিধায় খাবার খেতে শুরু করে। সে তো জানতোই না যে তার মুখে এখন কি আসতে চলেছে। তার মুখ থেকে বেরিয়ে আসে একটা বড় পোকা, যার ফলে সে প্রচন্ড চিৎকার করতে থাকে। আর এদিকে লাশটি এমন ভাবে চলে যায় যেন কিছুই হয়নি। এদিকে লিসাকে অন্যরকম পোশাকে দেখে মাইকেল তার কাছে ছুটে আসে এবং তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, যে ব্যাপারটা লিসারও বেশ ভালো লাগছিল। এরই মধ্যে টেফি সেখানে চলে আসে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে, এই বলে যে সে তার বোনকে প্রোটেক্ট করতে চায়, কারণ তার বোন নতুন এই স্কুলে এসেছে। লিসা তাকে আটকানোর চেষ্টা করে, তবে মাইকেল এটাকে মজার ছলেই নেয় এবং সেখান থেকে চলে যায়। সে যাওয়ার পর টেফি লিসাকে বলে যে সে আজ রাতে তার বন্ধুদের সাথে একটা স্থানে যাবে। লিসা যেন বাড়িতে ব্যাপারটা ম্যানেজ করে নেয়। এমনিতে তার মা তাকে কিছু বলবে না, তবে বাবা অনেক বেশি চিন্তা করতে পারে। এ কারণেই টেফি লিসার বাবাকে সামলানোর দায়িত্ব লিসাকেই দিয়ে দেয়। এখন বাড়ি ফেরার পরপরই লিসা দ্রুত চলে যায় তার ঘরে এবং তার নতুন বন্ধু অর্থাৎ ওই লাশের সাথে গল্প করতে আরম্ভ করে। লিসা বলে তার ধারণা মাইকেল তাকে পছন্দ করে, যদিও লাশের মাইকেলের ব্যাপারে কথা শুনতে একদমই ভালো লাগছিল না, তবুও সে মন দিয়ে লিসার কথা শুনছিল, যে কারণে লিসা তাকে ধন্যবাদ বলে এবং বলতে থাকে যে সে নিজেও জানে না যে সে কিভাবে এই লাশটিকে সাহায্য করবে। তখন ওই লাশটি ইশারায় তার নিজের শরীরের হারিয়ে যাওয়া অঙ্গগুলো দেখায়। লিসা বলে সে জানে লাশটি অনেক কষ্ট পাচ্ছে, তবে তার এই ক্ষেত্রে কিছু করার নেই। এ কথা শুনে লাশটি ছটফট করতে আরম্ভ করে। এমন সময় জ্যানেটের গলা শোনা যায়। তাকে এই সময় বাড়িতে দেখে লিসা বেশ অবাক হয়, কারণ জ্যানেটের কোনো কনফারেন্সে যাওয়ার কথা ছিল। তাড়াতাড়ি করে সে ওই লাশটিকে আলমারিতে লুকিয়ে ফেলে। জ্যানেট এলে লিসা তাকে জিজ্ঞাসা করে যে সে কেন কনফারেন্সে যায়নি। জবাবে প্রচন্ড রেগে জ্যানেট জানায় যে সে কনফারেন্সে যেতে পারেনি কারণ সে অসুস্থ হয়ে পড়েছিল। কেউ একজন তার খাবারের প্লেটে পোকা ছেড়ে দিয়েছে
জ্যানেটের ধারণা এই কাজটি লিসাই করেছে। সে লিসাকে বিভিন্ন ধরনের গালমন্দ করতে থাকে এবং তার মায়ের সম্পর্কেও আজে বাজে কথা বলে, যা সহ্য করতে না পেরে লিসা চিৎকার করে ওঠে এবং জ্যানেট তাকে একটি চড় দেয়। সে বলে লিসাকে সে বাড়ি থেকে বের করে দিবে। সে লিসাকে পাগলাগারদে পাঠিয়ে দিবে, কেননা তার ধারণা লিসা পাগল। লিসা তাকে বারবার অনুরোধ করতে থাকে যেন সে এমনটি না করে, তবে জ্যানেট চুপ হয় না। তখন আস্তে আস্তে পেছনের আলমারির দরজা খুলে ওই লাশটি জ্যানেটের মাথায় শক্ত কিছু দিয়ে জোরে আঘাত করে, যার ফলে জ্যানেট মাটিতে লুটিয়ে পড়ে এবং অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সে সেখানেই মারা যায়। লাশটি একটুও সময় নষ্ট না করে সাথে সাথে সে কেচি দিয়ে জ্যানেটের কানটি কেটে নেয়। ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে লিসা কিছুই বুঝতে পারছিল না। সে চিৎকার করতে যাবে এমন সময় লাশটি এসে তাকে জড়িয়ে ধরে এবং তাকে শান্ত করে নেয়। সেইখানে জ্যানেটের কানটি হাতে নিয়ে লিসাকে ইশারায় বলে লিসা যেন এই কানটি তার কানে সেলাই করে দেয়। তবে লিসা তার আগে জ্যানেটের লাশের ব্যবস্থা করতে চাইছিল, তাই তো তারা দুজন মিলে রাতের অন্ধকারে চলে যায় জঙ্গলের ওই পরিত্যক্ত কবরস্থানে। ওই যুবকের লাশটি নিজেরই কবরের মধ্যে জ্যানেটকে ফেলে দেয়। সেখানকার পোকামাকড় দেখে লিসা এটা ভেবে খুশি হয় যে জ্যানেট কবরের মধ্যেও শান্তি পাবে না। আর এরপর বাড়িতে ফিরে এসে লিসা সুই সুতো দিয়ে খুব যত্ন করে ওই লাশের কানে জ্যানেটের কানটি সেলাই করে দেয়। কান তো সেখানে লেগে গিয়েছিল, তবে এই কানে ওই লাশটি কিছুই শুনতে পারছিল না। লিসার মতে যেভাবে লাশের ভেতর জীবন ফিরে এসেছে ঠিক একইভাবে হয়তোবা লাশটির শ্রবণ শক্তিও ফেরত আনা যাবে। তখন লাশটি তার হাতে বজ্রপাতের একটা ছবি আঁকে, যা দেখে লিসা বুঝতে পারে বৈদ্যুতিক শকের মাধ্যমেই তার শরীরে জীবন এসেছিল। তাই তো তার কান ঠিক করতে সে বৈদ্যুতিক শক দেওয়ার জন্য লাশকে শুয়ে দেয় ট্রেনিং বেডে। বৈদ্যুতিক ঝটকা খেয়ে সে উঠে দাঁড়ায়, আর এরপর লিসা তার কানের কাছে চিৎকার করলে সে নড়ে ওঠে। এর মানে হলো সে কানে শুনতে পারছে। লিসার বুদ্ধি কাজে লেগেছে দেখে লিসা অনেক খুশি হয়ে যায়। পরদিন সকালে টেফি এবং ডেল নাস্তা করছিল। তারা এখনো পর্যন্ত জ্যানেটের ব্যাপারে কিছুই জানে না। তাদের ধারণা সে কনফারেন্সে আছে। টেফি এবং ডেল লিসার এমন অদ্ভুত পোশাক দেখে বেশ অবাক হয়। এছাড়া সে কখনোই তার বাবার সামনে সরাসরি ড্রিঙ্ক করেনি, যা সে এখন করছিল। এখানে জেনেটের কথা ওঠায় লিসা বলে সে জেনেটকে অনেক মিস করছে। সে খুবই আনন্দিত যে তার বাবা একজন ভালো মানুষকে বিয়ে করেছিল। তার এসব কথাবার্তা শুনে ডেল এবং টেফি আরো বেশি অবাক হয়। লিসা লক্ষ্য করে টেফির গলায় একটি লাভ বাইট। এ ব্যাপারে জিজ্ঞাসা করলে টেফি কথাটি এড়িয়ে যায়। লিসাও আর তেমন কিছু বলে না। এরপর তারা দুই বোন চলে যায় স্কুলে। এখানে লিসা লাভ লেটার লিখে একটা লকারের মধ্যে দিয়ে দেয়, যা দেখে মনে হচ্ছিল এটা হয়তোবা সে মাইকেলের জন্য লিখেছে, কেননা তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে মাইকেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ক্লাস শেষে চিঠির উত্তরও চলে আসে, যে উত্তর দেখে লিসা খুশি হয়ে যায় এবং এক স্থানে একা বসে অপেক্ষা করতে থাকে। আমরা দেখতে পাই সে মূলত চিঠি মাইকেলকে নয়, বরং চিঠি লিখে সে ডজকে ডেকেছিল তার সাথে দেখা করার জন্য। হ্যাঁ, সেই ডজের জন্য যে কিনা পার্টির দিন লিসার সুযোগ উঠাতে চাইছিল। ডজ তো চিঠি পেয়েই দেখা করতে রাজি হয়ে যায়। লিসাকে দেখে ডজ এখানে বেশ অবাক হয়। এর আগে সে কখনো লিসাকে এত বেশি কথা বলতে বা এত বেশি উৎফুল্ল দেখেনি। এই কথা জিজ্ঞাসা করলে লিসা বলে সে ঠিক করেছে এখন থেকে স্কুলের সবার সাথে সে মিশবে এবং একা একা থাকবে না। এভাবেই কথা বলতে বলতে লিসা তাকে নিয়ে যায় পরিত্যক্ত সেই কবরস্থানে। প্রথমে তো এই কবরস্থানে প্রবেশ করতে ডজ একদমই রাজি হচ্ছিল না, কেননা জায়গাটি তার মতে পবিত্র নয়। তবে লিসা তাকে খারাপ কিছু করার প্রলোভন দেখিয়ে নিজের সাথে ভেতরে নিয়ে যায়। সে ডজকে নিয়ে ওই কবরের কাছে যায়, তবে ডজ তাকে স্পর্শ করার আগেই ওই লাশ তার পা ধরে টান দেয় এবং লিসা তার মাথায় আঘাত করে, যার ফলে ডজ মাটিতে পড়ে যায় এবং সুযোগ পেয়ে কুড়ালের এক কোপে লাশটি ডজের এক হাত কেটে নেয়। এটা মূলত লাশের ওই হারিয়ে যাওয়া হাতটিকে ঠিক করার জন্যই তারা নিয়েছিল। হাত কাটার পর সুযোগ পেয়ে ডজ সেখান থেকে পালানোর চেষ্টাও করে, তবে সে পালানোর আগেই লাশটি তার দিকে কুড়াল ছুঁড়ে মারে, যার ফলে ডজ সেখানেই মারা যায়। দেখতে দেখতে তারা দুজন দুটো খুন করে ফেলেছিল, যে ব্যাপারে লিসার কোনো রকম অনুতাপই ছিল না। সে তো সেখানে বসে ওই লাশটির হাতটি সেলাই করে দেয়। এরপর কারেন্টের শক দেওয়ার আগে লিসা তার মুখে ক্রিমও লাগিয়ে দেয়, যাতে করে তার মুখের যে চামড়াগুলো নষ্ট হয়ে গিয়েছে সেটাও কারেন্টের শকের ফলে ঠিক হয়ে যায়। ট্যানিং বেড থেকে বের হওয়ার পর আমরা দেখতে পাই লাশের চেহারা এবার একদমই মানুষের মতো হয়ে গিয়েছিল, যে ব্যাপারটা নিয়ে তারা দুজনই খুশি ছিল। লাশ তো তার হাত পেয়ে এতটাই খুশি ছিল যে সে লিসার সাথে ডান্স করতে শুরু করে। তখনই তার ভেতর থেকে একটি পোকা বের হয়ে আসে, ফলে আমরা বুঝতে পারি যতই সে তার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করুক না কেন, লাশ তো লাশই থাকবে। এখন লাশটির কিছু একটা মনে পড়ে যায়, তাই তো সে তখনই লিসাকে নিয়ে চলে যায় পিয়ানো বাজাতে। মূলত সে পিয়ানো খুব ভালো বাজাতে পারত, কিন্তু এক হাত না থাকায় সে এতদিন লিসাকে নিজের পিয়ানো
বাজিয়ে শোনাতে পারেনি। এই পিয়ানোটি ছিল লিসার বাবার। লিসার বাবা তার মাকে এই পিয়ানো বাজিয়ে শোনাতো, তবে লিসার মা মারা যাওয়ার পর থেকে তার বাবা আর কখনোই পিয়ানো বাজায়নি। এখানে লাশটি পিয়ানো বাজায় এবং লিসা তার তালে তালে গান গাইতে থাকে। আমরা বুঝতে পারি লাশটি তার জীবনে আসায় লিসার মধ্যে এক তুমুল পরিবর্তন দেখা দিয়েছিল। এত বছর পর সে ফাইনালি কারোর সাথে খুশি ছিল, হাসি খুশি ভাবে সে জীবন কাটাচ্ছিল। আর এই ব্যাপারটি সে গানের মাধ্যমে ফুটিয়ে তোলে, যা শুনে লাশটি এখানে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তার এই চোখের পানির দুর্গন্ধ লিসার নাকে যেতে খুব একটা সময় লাগে না। সে দ্রুত তাকে কাঁদতে মানা করে। লিসা বুঝতে পারে এই লাশটির অপরাধ বোধ হচ্ছে, কারণ সে ইতিমধ্যে দুটো খুন করেছে। তাই সে এখানে বোঝায় যে জ্যানেট তাকে পাগলাগারদে ভর্তি করতে চেয়েছিল। রস তার সাথে খুব খারাপ কাজ করেছিল, তাই লাশ তাদেরকে মেরে কোনো খারাপ কাজ করেনি, বরং তার জীবন বাঁচিয়েছে। আর এরপর লিসা আগন্তুককে বলে তার ঘরে গিয়ে লুকিয়ে পড়তে। সবাই ফিরে আসার সময় হয়েছে, তবে তার আগে লিসা চলে যায় নিজের ড্রেস চেঞ্জ করতে। রাতের বেলা লিসা এবং তার বাবা বসে টেলিভিশন দেখছিল। তখন টেফি ফিরে আসে। সে তার কলেজের চিয়ারলিডিং এ অনেক ভালো করেছিল, যে ব্যাপারটা সে তার বাবার সাথে শেয়ার করে এবং মায়ের সাথে শেয়ার করতে চাইছিল। যে কথা শুনে লিসা একটু ঘাবড়ে যায় এবং বলে জেনেট তো আগামীকালই চলে আসবে, তখন সে তাকে বলতে পারবে। তবে টেফি তখনই তার মায়ের সাথে ফোনে কথা বলতে চাইছিল। এমনকি তাদের বাবা অর্থাৎ ডেলও জেনেটের সাথে কথা বলতে চায়। যে কথা শুনে লিসা বেশ ঘাবড়ে যায়, তাই সে দ্রুত তার ঘরে চলে যেতে চায়। তখনই ডেল লক্ষ্য করে যে তার নখে রক্ত লেগে আছে। তবে ডেল যেহেতু এইসব ব্যাপারে খুব একটা ভাবতো না, তাই সে ভাবে এটা হয়তো বা কোনো একটা ট্রেন্ডিং স্টাইল। লিসাও তার বাবার কথায় সায় মেলায় এবং উপরে চলে আসে আর লাশের সাথে তার চিন্তার বিষয়টি খুলে বলতে থাকে। ঠিক ওই মুহূর্তে সেখানে চলে আসে টেফি। তবে সময় থাকতে লিসা আবারও লাশটিকে লুকিয়ে নেয়। টেফি এখানে বেশ চিন্তার সাথে জানায় যে সে তার মায়ের হোটেলে কল করেছিল, কিন্তু তার মা সেই হোটেলে ওঠেনি। সে ওই এলাকার সব হোটেলে কল দিয়েছে, যেখান থেকে সে জানতে পেরেছে যে তার মায়ের নামে ওই হোটেলে কেউই ওঠেনি। টেফির ধারণা কেউ তার মাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। এ কথা বলতে বলতে সে সামনের দিকে এগিয়ে যায়। তখনই লিসা লক্ষ্য করে মাটিতে তখনও টেফির মা অর্থাৎ জেনেটের রক্ত পড়েছিল। তাই সে টেফিকে জড়িয়ে ধরে, যাতে করে সে নিচের দিকে খেয়াল না করে। আর এরপর তাকে সান্ত্বনা দিয়ে বলে জেনেটের এমন কিছুই হয়নি, আগামীকালই হয়তো বা জেনেট ফিরে আসবে। তবে টেফি শুনতে চায় না। সে ডেলকে সব খুলে বলে। দুজন মিলে নানান জায়গায় কল দেয়। জেনেটের খবর নেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করে, তবে তার কোনো খোঁজই তারা পায় না। এরপর তারা পুলিশে খবর দেয়। টেফি অনেক বেশি চিন্তা করছিল, কেননা সে তার মাকে অনেক ভালোবাসতো আর তার বিশ্বাস তার মায়ের কিছু না কিছু হয়েছে, কেননা তার মন খারাপ সংকেত দিচ্ছিল। অন্যদিকে লিসা তখন বসে ওই লাশের সাথে গল্প করছিল। লিসা বলে যখন তার মা মারা গিয়েছিল তখন সবাই চাইছিল সে খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাক, তবে সে এখনো পর্যন্ত স্বাভাবিক হতে পারেনি, কারণ সে তার মাকে প্রচন্ড মিস করত। সবাই বলতো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, কিন্তু তার জন্য সময়ের সাথে সাথে সবকিছু আরো বেশি খারাপের দিকে গিয়েছিল। এখন সে তার মৃত্যুকে ভয় পায় না, তবে সে কুমারীও মরতে চায় না। মরার আগে সে অন্তত কাউকে ভালোবাসতে চায়, কারোর ভালোবাসা পেতে চায়। লিসা লাশটিকে জিজ্ঞাসা করে যে সে বেঁচে থাকতে কাউকে ভালোবেসেছিল কিনা। উত্তরে লাশটি জানায় সে একবার একটা মেয়েকে ভালোবেসেছিল। আমরা ছোট্ট একটা ছায়াচিত্রের মাধ্যমে এই লাশের গল্প জানতে পারি, যেখানে তার ভালোবাসার মানুষটি তাকে ধোঁকা দিয়েছিল। আর এই কারণেই এই লাশটি, যে কিনা তখন বেঁচে ছিল, সে ওই কবরস্থানের পাশে থাকা একটি বেঞ্চের উপর বসে কাঁদছিল। এমন সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এবং বজ্রপাতের ফলে সে সেখানেই মারা যায়। এখন দৃশ্য বর্তমানে ফিরে আসে এবং আমরা লিসাকে দেখতে পাই, যে কিনা ঠিক করে নিয়েছিল যে সে অবিবাহিত হিসাবে মারা যাবে না। সে অলরেডি দুটো খুন করেছে, যে কোনো মুহূর্তে পুলিশ তাকে ধরে নিবে, তার মৃত্যুদণ্ডও হতে পারে। তাই সে অন্তত ধরা পড়ার আগে তার ভালোবাসার মানুষটিকে পেতে চায়, যে আর কেউ নয় বরং মাইকেল ছিল। মাইকেলের নাম শোনা মাত্রই আমরা দেখতে পাই লাশের খুব একটা ভালো লাগে না ব্যাপারটা। লিসা তো তার মনের সব কথা বলে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে খুব সুন্দরভাবে রেডি হয় এবং টেফির সাথে স্কুলের জন্য রওনা দেয়। মায়ের চিন্তায় টেফি সারা রাত ঘুমাতে পারেনি, তার মাকে নিয়ে খুবই চিন্তা হচ্ছিল। অন্যদিকে লিসাকে দেখে মনে হচ্ছিল এই সব কিছু তার গায়েই লাগছে না, আর এটা গায়ে লাগার কথাও না, কারণ সে
সেই তো জেনেটকে মেরেছে। এখন স্কুলে যাওয়ার পর সেখানে পুলিশকে দেখে লিসা বেশ চমকে ওঠে। টেফির বান্ধবীদের মাধ্যমে তারা জানতে পারে যে ডজ নামের একজন ছাত্র কাল রাতে বাড়িতে ফেরেনি। তার বাবা একজন গোয়েন্দা, সেই ছেলেকে খোঁজ করার সর্বোচ্চ চেষ্টা করছে। ডজের কথা শুনে টেফির তার মায়ের কথা মনে পড়ে যায়, তাই সে ঠিক করে সে আজ ক্লাস করবে না, বরং বাড়িতে ফিরে যাবে। লিসা ব্যাপারটা মেনে নেয় এবং তার বোনকে সান্ত্বনা দিয়ে ক্লাসে চলে আসে। ক্লাসে আসার পর সে জানতে পারে আজ মাইকেল তো ক্লাসেই আসেনি, যাকে কিনা আজ লিসা নিজের ভালোবাসার কথা বলতে চাইছিল। কিছুক্ষণ পর তাকে প্রিন্সিপাল ডেকে পাঠায়। প্রিন্সিপাল তাকে জিজ্ঞাসা করে যে সে জানে কিনা ডজ কোথায় আছে। লিসা বলে সে জানে না। তখন পুলিশরা বলে তারা জানতে পেরেছে লিসা ডজের সাথেই দেখা করেছিল গতকাল, কেননা তাদের লেখা একটা চিঠি তাদেরই এক ক্লাসমেট পেয়েছিল। এই মেয়েটি সেই মেয়েটি ছিল যে কিনা ওই পার্টির রাতে লিসাকে ড্রিঙ্ক খাইয়েছিল। লিসা এখানে জানায় যে গতকাল তার ডজের সাথে দেখা করার কথা ছিল ঠিকই, কিন্তু সে অপেক্ষা করেছিল ডজ আসেনি। পুলিশের মতে আশেপাশের অনেকেই দেখেছে ডজকে এক অদ্ভুত মেয়ের সাথে, যে কিনা আঁকাবাঁকা হাঁটে, দেখতে একদমই লিসার মতো। তখন লিসা বলে তার পাশে বসে থাকা মেয়েটিও তো তার মতোই দেখতে। এছাড়া সেও সবসময় ড্রাগের নেশায় থাকে, তার ব্যাগ খুললে এখনই ড্রাগ পাওয়া যাবে। এর ফলে ওই মেয়েটি ফেসে যায় এবং লিসা সেখান থেকে বেরিয়ে আসে। তবে পুলিশের লিসাকেও সন্দেহ হয়। এদিকে লাশটি তখন বাড়িতে একা ছিল। এমন সময় সে একটি কলের মাধ্যমে জানতে পারে যে জেনেটের গাড়ি বাড়ির আশেপাশেই পাওয়া গিয়েছে। তাই সে চশমা এবং টুপি পরে তখনই সেখান থেকে বেরিয়ে যায়। লিসার প্রতিবেশী বৃদ্ধ তাকে দেখে থামায় এবং জিজ্ঞাসা করে সে কে, তার পরিচয় কি, সে জেনেটের গাড়ির সাথে কি করছে। লাশটি তার কথার কোনো জবাব না দিয়ে বরং তার মাথায় বাড়ি দিয়ে তাকে অজ্ঞান করে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে পুলিশের এই ঘটনায় রেগে মেগে লিসাও স্কুল থেকে বেরিয়ে গিয়েছিল। লিসা প্রচন্ড রেগেছিল এবং সে রাস্তা দিয়ে একা একাই হাঁটছিল। তখন গাড়ি নিয়ে ওই লাশটিকে আসতে দেখে সে আরো বেশি রেগে যায় এবং গাড়িতে চড়ে বসে সেই সাথে বলে মাইকেলের বাড়ির সামনে নামিয়ে দিতে। লাশটি কিছুতেই চাইছিল না তাকে মাইকেলের বাড়িতে নিয়ে যেতে, কিন্তু লিসা তাকে ভয় দেখিয়ে বলে সে দুটো খুন করেছে। এই সব কিছু জানাজানি হলে সে বিপদে পড়বে, তার সাথে লাশটিও বিপদে পড়বে। তাই সে যেরকম বলছে লাশটি যেন তেমনই করে। ফলে লাশটিরও আর কিছু করার থাকে না এবং সে তাকে মাইকেলের বাড়িতে নিয়ে যেতে বাধ্য হয়। লিসা ভালো করেই বুঝতে পারছিল যে লাশটি তার জন্য খুশি হচ্ছে না, কিন্তু তার মতে লাশটির তাকে সাপোর্ট করা উচিত মাইকেলকে পাওয়ার ব্যাপারে। কিন্তু লাশটি তো এখানে মুখ ফুলিয়ে বসে পড়েছিল। এখন তাকে অপেক্ষা করতে বলে সে ভেতরে চলে যায়। ভেতরে ঢুকতেই সে মাইকেলের ঘরের ভেতর থেকে একজন মেয়ের কণ্ঠ শুনতে পায়। দরজার ফাঁকা দিয়ে লিসা দেখতে পায় ভেতরে আর কেউ নয় বরং তারই বোন বসে আছে, অর্থাৎ টেফি। প্রথম থেকেই মাইকেল যখনই লিসার সাথে ঘনিষ্ঠ হচ্ছিল মূলত সে টেফির জন্যই হচ্ছিল। সে টেফিকে ভালোবাসতো, টেফিও মাইকেলকেই ভালোবাসতো। আর এই কারণেই টেফিকে জেলাসি ফিল করাতে মাইকেল লিসার কাছাকাছি আসতো। এই ব্যাপারটা জানার পর লিসা আরো বেশি ক্ষেপে যায়। টেফি তাকে বোঝানোর চেষ্টা করে এবং তাকে কিছুটা শান্তও করে ফেলে। এমন সময় সেখানে চলে আসে ওই লাশটি, যে কিনা কারোর কোনো কথাই শোনে না। সেখানে রেডিওতে চলা গান সে আরো জোরে বাজিয়ে দেয় এবং কুড়াল নিয়ে এগিয়ে যায় মাইকেলের দিকে। এক কোপে সে মাইকেলকে মেরে ফেলে আর এরপর সে আঘাত করতে যায় টেফির উপর, যা দেখে লিসা এবার প্রচন্ড রেগে যায়। কারণ সে পৃথিবীতে কাউকে ভালোবাসুক বা না বাসুক, সে টেফিকে ভালোবাসতো, হোক সে তার সৎ বোন। তাই সে এখানে তার উপর ভীষণ রেগে যায়, যে কারণে রাগ করে লাশটিও সেখান থেকে বেরিয়ে যায়। লিসা কোনো মতে টেফিকে সামলে তাকে নিয়ে বাইরে চলে আসে। ওই সময় সে দেখতে পায় লাশটি অলরেডি গাড়ি নিয়ে রওনা দিয়েছে। তাই সে টেফিকে গাড়িতে বসিয়ে গাড়ি নিয়ে রওনা দেয় লাশটির পেছনে, কারণ তার মনে হচ্ছিল লাশটি নতুন করে আর কোন বিপদ না ঘটায়। আর এই কারণেই সে লাশটির পিছু করতে করতে ওই কবরস্থানের কাছে চলে যায়। টেফি তখনও পর্যন্ত লিসাকে দেখে ভয় পাচ্ছিল। লিসা তাকে সান্ত্বনা দেয়, তাকে বলে টেফি সব সময় তার পাশে ছিল। যখন কেউ তাকে নিয়ে চিন্তা করেনি বা তাকে ভালোবাসেনি তখনও টেফি তার খেয়াল রেখেছে। টেফি একমাত্র ব্যক্তি যে কিনা প্রথম থেকে তাকে আপন করে নিয়েছে। লিসা তাকে নিজের পরিবারের অংশ মনে করে। লিসার জন্য টেফি সত্যি তার নিজের বোন। সে টেফিকে ভীষণ ভালোবাসে। সে যা কিছু করেছে টেফির সাথে তার জন্য সে আন্তরিকভাবে দুঃখিত। একথা বলে সে তার মায়ের লকেটটি টেফির গলায় পরিয়ে দেয় এবং গাড়ি থেকে বেরিয়ে যায়। পাশে থাকা ওই লাশটির গাড়ি থেকে সে কোড়ালটি নিয়ে নেয় এবং গোরস্থানের দিকে এগিয়ে যায়, যা দেখে টেফি আর এক মুহূর্তও দাঁড়ায় না। সে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে তখনই পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে লিসা পৌঁছে গিয়েছিল ওই লাশটির কাছে। সে তো ভেবে নিয়েছিল সে লাশটিকে মেরে ফেলবে, কিন্তু সে এটা করতে পারে না, বরং সে ছুটে গিয়ে লাশটিকে জড়িয়ে ধরে। লিসা এতক্ষণে বুঝতে পেরেছিল যে লাশটি কেন মাইকেলকে মেরেছে। মূলত লাশটি লিসাকে ভালোবেসে ফেলেছিল, আর এই কারণেই লিসাকে ধোঁকা দেওয়ায় সে মাইকেলকে মেরে ফেলেছে। এ কারণে লিসা এবার ঠিক করে নেয় যে সে লাশটিকে
দুজনকেই বিয়ে করবে। তারা দুজন একজন আরেকজনকে পেয়ে ভীষণ খুশি ছিল। এমন সময় সেখানে চলে আসে একজন পুলিশ অফিসার। মূলত তারা সেখানে ডজের লাশ পেয়ে গিয়েছিল, আর এই কারণেই এখানটাই জনসাধারণের প্রবেশ নিষেধ ছিল। তাই পুলিশ অফিসার তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু লাশটি উল্টে পুলিশ অফিসারকে কোলে নিয়ে ওই কবরের মধ্যেই ফেলে দেয়। আর এরপর সে লিসার সাথে খুশি খুশি বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে লিসা খুব সুন্দরভাবে তৈরি হয় এবং তারা দুজন বিয়ে করে নেয়। আংটি তাদের কাছে নেই, তাতে কি হয়েছে, তারা একটা ক্যান্ডিকে আংটি বানিয়ে বিয়ে করে নেয়। আর এভাবেই লিসা পরিণত হয় লিসা ফ্রাঙ্কেস্টাইনে। হ্যাঁ, এই লাশটির নাম ছিল ফ্রাঙ্কেস্টাইন। ফলে লিসার শেষ ইচ্ছাটাও পূরণ হয়ে যায়। লিসা জানতো আর বেশিক্ষণ তারা একসাথে থাকতে পারবে না, পুলিশ খুব শীঘ্রই চলে আসবে। তাই সে এখানে এক মর্মান্তিক সিদ্ধান্ত নেয়। ফ্রাঙ্কেস্টাইন এই ব্যাপারে কিছুতেই রাজি হতে চাইছিল না, কিন্তু লিসা তাকে রাজি করিয়ে নেয়। আর এরপর সে ট্যানিং বেডের মধ্যে শুয়ে পড়ে। তবে তার আগে সে ফ্রাঙ্কেস্টাইনের হাতে তুলে দেয় একটা চিঠি। আর এরপর লিসার কথা মতো ফ্রাঙ্কেস্টাইন ট্যানিং বেড হাইয়েস্ট পজিশনে দিয়ে চালু করে দেয়, যার ফলে ট্যানিং বেডে কারেন্টের শক লেগে লেগে আগুন ধরে যায়, যার ফলে লিসা সেখানেই মারা যায়। আর এটা দেখে কাঁদতে থাকে ফ্রাঙ্কেস্টাইন। শেষমেশ সে ওই চিঠিটি বের করে, যেখানে লেখা ছিল মৃত্যু তো সাময়িক ব্যাপার, লিসা আজীবন তাকেই ভালোবেসে যাবে। ডেল যতক্ষণ ফিরে আসে ততক্ষণে পুরো বাড়িতে আগুন লেগে যায়। লিসাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দৃশ্য চলে যায় কিছুদিন পর, যেখানে ডেল এবং টেফি লিসার কবরে এসেছিল ফুল দিতে। তারা এখানে লিসার কবরে আগে থেকেই ফুল রাখা দেখতে পেয়ে বেশ অবাক হয়ে যায়, বুঝতে পারছিল না কে এখানে ফুল রেখেছে। তবে টেফি যখনই ফুল রাখতে যায় তখনই সে কিছু একটা দেখে চমকে যায়। এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে ডেলকে কিছুই বলে না। আমরা দেখতে পাই টেফি তখনও পর্যন্ত লিসার দেওয়া ওই মালাটি পরে আছে। ফলে আমরা বুঝতে পারি টেফি লিসাকে এখনো ভালোবাসে। লিসা তার মাকে খুন করেছে এটা জানার পরও সে তাকে ভালোবাসে। যাক, এখন তারা সেখান থেকে চলে গেলে আমরা দেখতে পাই লিসার কবরে লেখা রয়েছে বিলাভড ওয়াইফ। এই লেখাটি দেখেই মূলত টেফি চমকে গিয়েছিল এবং সে খুব ভালো করেই জানতো এই লেখাটি কে লিখেছে। এখন এখান থেকে দৃশ্য চলে যায় ফ্রাঙ্কেস্টাইনের কাছে, যে কিনা ওই গোরস্থানের পাশে থাকা বেঞ্চে বসে কাউকে একটা কবিতা পড়ে শোনাচ্ছিল। হ্যাঁ, এখন সে কথা বলতে পারত এবং তার কোলে শুয়ে তার কণ্ঠে কবিতা শুনছিল লিসা। অর্থাৎ লিসাকেও কোনো না কোনো ভাবে ফ্রাঙ্কেস্টাইন জীবিত করে ফেলেছিল। আর এখন হয়তো বা এই পরিত্যক্ত গোরস্থানে তারা সারা জীবন একসাথে কাটাবে। এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি লিসা ফ্রাঙ্কেস্টাইনের এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটু কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব to our channel. Thank you so much for watching this video. Allah Hafiz.